নমস্কার। দি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই অনুষ্ঠানটির সূচনাতেই সাবধান বাণী আওড়াতে চাই আপনাদের জন্য, যে আমরা আমিও ছোটবেলা থেকেই যে ধরনের অ্যাস্ট্রোলজিকে জেনে এসেছি বা অ্যাস্ট্রোলজার বলতে যে ধরনের পিকচারটা আমাদের সামনে ভেসে ওঠে, অ্যাকচুয়ালি যখন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে শুরু করি, গবেষণা শুরু করি, তখন কিন্তু জানতে পারি এটা সম্পূর্ণ ভুল। যদি আপনি অ্যাস্ট্রোলজির ইতিহাস দেখেন তাহলে কখনোই দেখবেন না যে অ্যাস্ট্রোলজিটা প্রথম কোনো পুরোহিত শুরু করেছিল, কখনোই কিন্তু নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এইটাকে ব্যবহার করতে শুরু করেছিলেন যাঁরা বা যিনি, তাঁরা বা তিনি কিন্তু ক্যালকুলেশনে, ম্যাথে মারাত্মক পারদর্শী ছিলেন। আপনারা অ্যাস্ট্রোলজির বই যদি দেখেন তাহলেই দেখতে পাবেন অনেক আগেকার দিনের, এখনকার দিনের এই শাস্ত্রীজি ওই শাস্ত্রীজি তাদের লিখিত বই, এই সমস্ত বই নয়, রিয়েল অ্যাস্ট্রোলজি সাবজেক্টের যে বই, সেই বইগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাকচুয়ালি বেসড অন ক্যালকুলেশন, ম্যাথ, সায়েন্স, এর বাইরে কোনো কিছু নয়। মনে রাখবেন যে আমরা যখন কোনো নেশা করি, সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, মদ খাচ্ছি, বা আমরা যখন কোনো জুয়ায়, যে কোনো নেগেটিভ প্রবৃত্তিতে নিজেদেরকে যখন আমরা নিয়োজিত করছি, তখন কিন্তু দেখবেন তার প্রতি আমাদের একটা আকর্ষণ ক্রিয়েট হচ্ছে, এবং যত আমাদের নেগেটিভ প্রভাবটা দেহের মধ্যে পড়ছে, সেটা জুয়া খেলাই বলুন, মদ খাওয়াই বলুন বা সিগারেট খাওয়াই বলুন, তত তার প্রতি আকর্ষণ কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক সেরকম ধরনের এই যে তান্ত্রিকরা যেভাবে আপনাদেরকে বশীভূত করে, শাস্ত্রীজিরা যেভাবে আপনাদেরকে বশীভূত করে, বা সেই সমস্ত সোকল্ড অ্যাস্ট্রোলজাররা যেভাবে আপনাদেরকে বশীভূত করে, ঈশ্বরকে সামনে রেখে পুজো হচ্ছে, ঘণ্টি বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে, সামনে কিন্তু নানান ধরনের ওই কাঠকয়লা পোড়ানো হচ্ছে বা কাঠ পোড়ানো হচ্ছে, বলা হচ্ছে যজ্ঞ করা হচ্ছে। আপনারা সমস্ত কিছু দেখে ভাবেন এখান থেকেই বোধহয় আমাদের মুক্তি। কখনোই নয়। আসলে আপনাদেরকে কিন্তু টোটালি স্লো পয়জন করা হচ্ছে। আস্তে 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 কিন্তু আপনাদের যে শক্তিটা, আপনাদের যে পাওয়ারটা, আপনাদের যে উইল পাওয়ারটা, সেটা কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে। তাই জন্য দেখবেন কোনো এই যে সোকল যদি তান্ত্রিকদের ক্ষেত্রে দেখেন, অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমি বলে রাখি যে রিয়েল তান্ত্রিক কিন্তু এরা নয়। রিয়েল তন্ত্র, রিয়েল তান্ত্রিক আছে, আমি বলছি না তন্ত্র বলে কিছু নেই বা রিয়েল তান্ত্রিক বলে কিছু নেই। আমি যদি পশ্চিমবঙ্গের 10 কোটি বা 9 কোটি বা 12 কোটি মানুষকে লক্ষ্য করি, সেখানে কিন্তু তান্ত্রিক একজনও নেই, নিজেও দায়িত্বে বলতে পারি। দেখবেন যারা তান্ত্রিক, যারা বা যারা শাস্ত্রীজি বা এখনকার অ্যাস্ট্রোলজারেরা, আমি ছাড়া সবাইকেই দেখি, সাথে দেখবেন সাঙ্গপাঙ্গ নিয়ে ঘোরে। আর আপনারা আমার চেম্বারে যাবেন, 1 কিলোমিটারের মধ্যেও কেউ নেই, 1 কিলোমিটারের বাদেও কেউ নেই, আমি একাই বসে রয়েছি। লোকজনও কিন্তু ওই একটা দুটো যে আসছে ফাসছে, এইটুকুই। কিন্তু দেখবেন তান্ত্রিকেরা নিজের চারিধারে কিন্তু 10-12 জনকে গিলে রেখে দিয়েছে, এবং তারা কিন্তু তাদের প্রচার চালাচ্ছে, বাবা উনি মহান, উনি মহান, উনি মহান। 9টা বাজার পরেই কিন্তু ঢাকনা খোলা হয় বা জল মিশিয়ে রঙিন জল পার করা হয়, মায়ের চরণামৃত। এই সমস্ত নেগেটিভ আধারের মধ্যে যদি চলে যান, সিগারেট খেলে যে অবস্থা হয়, সিগারেট আর ছাড়া যায় না। মদ খেলে যে অবস্থা হয়, বাইজি বাড়িতে গেলে যে অবস্থা হয়, হ্যাঁ, পতিতাপল্লীতে গেলে যে অবস্থা হয়, তারপরে জুয়া, চরস, মানে চরস গাঁজা খেলে যা হয়, জুয়া সাট্টায় গেলে যা হয়, ঠিক সেই ধরনের কিন্তু দেখবেন আস্তে 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 আপনি বুঝতে পারছেন না, মনে করছেন বাবা ঈশ্বর দর্শন করে আসছি, কিন্তু দেখবেন ওই সমস্ত তান্ত্রিকেরা আপনাদের আস্তে আস্তে গিলে নিচ্ছে, আপনাদের ভেতরের সমস্ত কিছুকে তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে। আপনি দেখুন, ইতিহাস দেখুন, তাহলেই বুঝতে পারবেন মানুষকে ভুল পথে চালিত করা, মানুষকে দিয়ে খারাপ খারাপ মানে জিনিস ঘটানো,
প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তান্ত্রিকদের অবদান মারাত্মক। সেটা কেবলমাত্র পশ্চিমবাংলা নয়, সারা বিশ্বের, সারা ভারতবর্ষের, এইটুকু আমি আজকের দিনে বলতে পারি। যাই হোক, আমি সে সমস্ত উদাহরণ টেনে অন্য আরেকদিন অনুষ্ঠান করব। একটা ফোন চলে এসছে। নমস্কার। নমস্কার স্যার, আমার প্রণাম। নমস্কার। আমার প্রণাম দেবেন হ্যাঁ স্যার, প্রণাম হ্যাঁ, দেবেন, প্রণাম। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পরিষ্কার করে বলো, যাতে আমি বুঝতে পারি, শুনতে পারি। হ্যাঁ স্যার, 1994 সালের 27 এপ্রিল। এক সেকেন্ড। হ্যাঁ, 1994 সালের 27 এপ্রিল মেমারিতে জন্মেছি, ভোর 4:39 স্যার। স্যার বলছিলাম একটা কথা ছিল, বলতে পারি কি? আচ্ছা, স্যার একটা তোমার কথা ছিল, বলছিলাম একটা কথা ছিল, হ্যাঁ, বলতে পারি? একটা পরিষ্কার কথা করে ছিল, বলো, বুঝতে পারছি না। বলছিলাম কি, পূর্বেও আমি একবার আপনার কাছে প্রেডিকশন করেছিলাম, আপনি বলেছিলেন এই বছর আমি বিদেশে চাকরি পাবো, এবং সেই চাকরিটা আমি পেয়ে গেছি স্যার। বাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ হয়ে গেছে তো, হ্যাঁ ভেরি হ্যাঁ, নাইস। চাকরিটা পেয়ে এক গেছি এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু হোল্ড করো। আমি একটা কথা বলে রেখে দিই। ওকে। যারা যারা আমার কাছে প্রেডিকশন করান, তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করান আমাকে বিশ্বাস করে, এবং পরবর্তীকালে যারা রেজাল্ট পান, রেজাল্ট আমার আজ পর্যন্ত 0.1% রেজাল্ট পাইনি এমন কখনো হয়নি। হয়তো একটু টাইম লেগেছে এমন হতে পারে, কিন্তু রেজাল্ট পেয়েছেই। এটা মিথ্যে কথা বলে লাভ নেই, এটা সায়েন্সের একটা গুণ, ম্যাথের গুণ। তো যারা যারা পেয়েছো তারা তারা কখনো কিন্তু এই আমাদের যে এই যে লাইভ অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠানে কিন্তু ফোন করে, স্যার আমি আপনার কাছ থেকে খুব মানে খুব আমি সফল হয়েছি, এই হয়েছি, এইগুলো কিন্তু কখনো বলতে যেও না। তার কারণ মানুষ, এই যে সাধারণ জনগণ কিন্তু মারাত্মক জিনিস। তারা কিন্তু সবসময় মাথার মধ্যে জিলিপির পেঁচ ভাবছে। তারা ভাববে তার মানে সুমন্তজি চৌধুরী নিশ্চয়ই, যখনই তার 2-3টে একটা কাজ হয়ে গেছে, এবার সেইটাকে দিয়েই এখানে লাইভ অনুষ্ঠানে ফোন করিয়ে তার প্রচার করছে। মানুষকে জানো না তোমরা, এই যে সাধারণ জনগণ ভয়ঙ্কর জিনিস, এবং তারা সব সময় দেখবে ওই ছল চাতুরি নেগেটিভিটি তার দিকেই কিন্তু দৌড়চ্ছে, আর সত্যকে মনে করে এটা ফালতু কথা। আর তারা কিন্তু বারংবার ধরে, আজকে ঘুমালাম, কালকে সকালবেলায় উঠেই আমি একদম সাকসেসফুল লাইফ লিড করছি। তাই জন্য দেখো আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে সমাজ, রাষ্ট্র, দেশ, মানুষ, চিন্তাধারা, জ্ঞান, ভালোবাসা, প্রবৃত্তি, সমস্ত কিছু ডিক্রিজ হচ্ছে, কোনো কিছু ইনক্রিজ হচ্ছে না। হ্যাঁ বলো এবার। বলছিলাম স্যার যে চাকরিটা তো পেয়ে গেছি, চাকরিটা আপনি বলেছিলেন চাকরি পেলে যেন আমি করি, কিন্তু আমার মায়ের ভীষণ শরীরটা খারাপ স্যার, বুঝতে পেরেছেন? শরীর খারাপ মানে খুবই খারাপ, তো মাকে রেখে 6995939395, মানে তুমি বলতে চাইছো যে আমি তোমাকে যে 96, এই যে 11ই আগস্ট থেকে 2021 এই বছর 21শে ডিসেম্বরের মধ্যে যে বিদেশে চাকরির কথা বলেছিলাম, সেটা তুমি পেয়েছো, সেটা তুমি করতে চাও। কেবলমাত্র মা অসুস্থ বলে তুমি বিদেশে যেতে চাও না, তাই তো? মা অসুস্থ বলে তুমি বিদেশে যেতে চাও না, তাই সেই কথাটাই বলছো তো। আসলে কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সকাল থেকে আমি চেম্বার, মানে আমি সত্যি সত্যি টায়ার্ড হয়ে গেছি। একটা কথা তোমাকে আমি জানিয়ে দিতে চাই, আই এম এক্সট্রিমলি সরি টু সে, একজন অ্যাস্ট্রোলজার যদি সত্যি কথা না বলে প্রেডিকশন করতে গিয়ে, তাহলে সে অ্যাস্ট্রোলজারই নয়। অ্যাস্ট্রোলজারের কাজই হচ্ছে মানে যেটা দেখছে সেটাই বলছে। আর আমার তো এথিক্সের মধ্যেই পরে সত্যি কথা সত্যি রকমভাবে বলবো, সেটা শুনতে পারলে বা সেটাকে সহ্য করতে পারলে ভালো, না হলে আমাকে দিয়ে প্রেডিকশন করিও না। এই যে 21শে ডিসেম্বর বলেছিলাম, নভেম্বর প্রায় 1 মাস আর কয়েকদিন রয়েছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এন্ড অফ নভেম্বর বা শুরুতে, এই ডিসেম্বরের শুরুর দিকে মায়ের মৃত্যু অনিবার্য। আমি আবার বলছি যে আমি একবারের জন্য এমন নয় যে আমাকে ঈশ্বর বলে দিল, কেউ নয়। তোমার ছকের মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই চাকরিতে কিন্তু তুমি যাবেই যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, এমন নয় যে চাকরিটা তুমি মা অসুস্থ বলে করবে না, তা নয়। তোমার কিন্তু মায়ের মৃত্যু যোগ, আমি যেটা 23শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে, এটা ডেফিনিট মৃত্যু যোগ, আগে থেকেই কিন্তু তৈরি থেকো। তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি আমাকে প্রেডিকশন করাচ্ছ, তাই জন্য সত্যি কথাটা বলতে হচ্ছে। অনেকে যারা শুনছেন মনে করতে পারেন দেখো এই ধরনের মৃত্যুর কথা বলে দিচ্ছে। অনেকে ভাবতে পারেন জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে হতে পারে, কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে মৃত্যু, জন্ম, এইগুলো সব কিছু বলে দেওয়া যায়।
আমি বোধহয় ভারতবর্ষের বা বিশ্বের একমাত্র অ্যাস্ট্রোলজার, আমি নিজেও কিন্তু কিভাবে আমার মৃত্যু হবে, কবে মৃত্যু হবে, সেটা কিন্তু ইউটিউবের মধ্যে দিয়ে ডিটেলসে বলে দিয়েছি। আমার যে ইউটিউব চ্যানেল লার্নিং অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী, ফাইন্ড আউট করবেন, সেখানে কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন আমার মৃত্যুর কারণ, কবে মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এভরিথিং বলে দিয়েছি। এগুলো কিন্তু বলে দেওয়া যায়। মনে রাখবেন, ডেফিনিট মৃত্যুযোগকে কিন্তু কাটানো যায় না, কিন্তু যদি মৃত্যু ফাঁড়া যোগ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কাটানো যায়। এক্ষেত্রে কিন্তু মায়ের ডেফিনিট মৃত্যু যোগ আমি লক্ষ্য করতে পারছি, সুতরাং কোনোভাবেই কিন্তু কাটানো যাবে না, এটা ডেফিনিটভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং তুমি কিন্তু তৈরি হয়ে যাও, বুঝতে পেরেছো? পেছনটা জীবন নয়, সামনেটা জীবন। ফাইট, লড়াই, এগিয়ে যাও, চড়ুই বেতি। কোনোভাবে কোনো ইমোশনের মধ্যে পড়ো না। যারা পৃথিবীতে আসে তারা সবাই পৃথিবী ছেড়ে একদিন চলে যায়, তোমার মাও চলে যাবে, খুব রিসেন্ট। অ্যাকচুয়ালি স্যার, আপনাকে আমি প্রথমে বলিনি যে মা কিন্তু অ্যাকচুয়ালি নার্সিং হোমে ভর্তি, এবং মা কিন্তু প্রায় কোমাতে চলে গেছে। ডাক্তারবাবু বলেছে 24 ঘন্টা বেরোবে না, এরকম একটা অবস্থা, বুঝতে পেরেছেন তো? ও, তাহলে এক্ষেত্রে কিন্তু দেখুন আমি কত মহান, আমি কেমন বলে দিলাম সেটা আমি বলতে চাই না, কিন্তু তুমি যখন আমাকে ফোন করলে, সকলের সামনেই তো ফোন করলে, তখন তুমি কিন্তু এই কথাগুলো বলনি। তাহলে তো মা আজ যায় কাল যায় হচ্ছে, সুতরাং মাকে কিন্তু সেরকমভাবে বাঁচানো যাবে না, বুঝতে পেরেছো? সত্যি কথা সত্যি রকমভাবে বললাম, এটা মেনে নাও, মেনে নিলেই ভালো, না মেনে নিলে কষ্ট পাবে। আমি 963153 করে আরও কয়েকটা কথা তোমাকে বলতে চাই। আমি জানি যে অনেকেই ফোনের জন্য ওয়েট করছে, তবু বলতে চাই যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার দিদি আছে তো, তোমার কিন্তু দিদি আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দিদি আছে। তোমার জামাইবাবুর ব্লাড ক্যান্সার, তুমি জানো? হ্যাঁ স্যার, জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন ধরেই কিন্তু মানে প্রথম দিকে বাঁচাবার চেষ্টা চলছিল, পরবর্তীকালে কিন্তু প্রচুর অর্থই শুধু ব্যয় হলো। মানে জামাইবাবুর অবস্থা বেশ, খুবই খারাপ। 636951। হ্যাঁ স্যার, মানে জামাইবাবু চলে যাওয়ার পর দিদির কি হবে স্যার? দিদি কি করবে? দিদি বুঝতে পারছি না স্যার। কি করবে তুমি আমাকে প্রশ্ন করছো? তুমি নিজে দিদিকে কখনো জিজ্ঞাসা করেছো না স্যার, না, আমি যে দিদি, জামাইবাবুর এরকম মারাত্মক রোগ, যদি জামাইবাবু না থাকে তখন তুই কি করবি? না না স্যার, আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি তোমার দিদির প্রেডিকশন করছি না, তাই তোমার দিদিকে নিয়ে কোনো কিছুই বলবো না, তোমার মধ্যে দিয়ে যতটুকু বোঝা যাচ্ছে ততটুকুই বলছি, যে তোমার দিদি কিন্তু বহু আগে থেকে, বিবাহের আগে থেকেই একজনের সাথে মানসিক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত আছেন। বিবাহের পরেও কিন্তু শারীরিক এবং মানসিক সম্পর্কে লিপ্ত ছিল, তোমরা জানো? হ্যাঁ, বিবাহের আগে সম্পর্ক ছিল জানি, কিন্তু সেই সম্পর্ক এখনো আছে সেটা তো জানি না স্যার। বিবাহের আগে একটা সম্পর্ক ছিল আমি জানতাম, মানে এখন ব্যাপার যেটা হচ্ছে, ছিল আর কি। দিদির একটি সন্তান আছে, জানো তো? দিদির একটি সন্তান আছে, খুব একটা বয়সে বড় নয়, সন্তান আছে। আমি তাকে নিয়েও ডিটেলসে কোনো কিছু বলতে চাই না। না না, তাকে নিয়ে কিছু বলবেন কেন? সে তো বাচ্চা, তাকে নিয়ে কিছু বলা দরকার নেই স্যার। এই যে সন্তানটি, জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা, তবু বলছি, এই সন্তানটির যে জনক, সে কিন্তু সো কল্ড এখন যে জামাইবাবু, সেও কিন্তু নয়, সে কি স্যার? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সে কি স্যার? আমি একটা কথা অবশ্যই তোমাকে বলবো, যদি আমি তো অন এয়ার এই কথাটা বলছি, লাইভ অনুষ্ঠানে এই কথাটা বলছি, যদি তোমার মনে হয় আমি তোমার দিদিকে বা তোমার জামাইবাবুর সম্মানহানি করছি, তাহলে ডিএনএ টেস্ট করবে। ডিএনএ টেস্ট করার পর যদি দেখা যায় সুমন্তজি চৌধুরী লাইভ অনুষ্ঠানে ভুল প্রেডিকশন করেছে, না না স্যার, না। তুমি আমাকে নিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারো, তুমি আমাকে নিয়ে কোর্ট কাচারি যে কোনো জিনিস তুমি করতে পারো, আমি তোমাকে বলছি। তার কারণ আমি কিন্তু একদম গলার উঁচু পর্দায় বলছি যে তোমার দিদি এবং তার হাজবেন্ড, তোমার জামাইবাবু, যিনি এখন রোগগ্রস্ত, ব্লাড ক্যান্সারে ভুগছেন, তাদের দুজনের কিন্তু মিলিত ফসল এই সন্তানটি নয়। যে সন্তানটি এখন মানে দিদি এবং জামাইবাবুর উভয়ের সন্তান বলে মনে হচ্ছে, তার জনক কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে এখনও কিন্তু তার সাথে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু মিলিত হয় তোমার দিদি। তোমার দিদিকে জিজ্ঞাসা করবে, যদি কোনো কারণে মনে হয় যে দিদি বলছে না না এরকম কোনো কেস নেই, তাহলে
আমার যে 81000046039903136903 দুটো হোয়াটসঅ্যাপের নাম্বারের মধ্যে তুমি হোয়াটসঅ্যাপ করেই বলবে যে আপনার সাথে দিদি কথা বলতে চাই, আপনি এত বড় ভুল বলেছেন, আমরা আইনত পদক্ষেপ নিচ্ছি। তার কারণে এত বড় কনফিডেন্স আমার রয়েছে। 34 বছরের অভিজ্ঞতা, কখনো মিথ্যে হতে পারে না। তোমার দিদি তোমার জামাইবাবুর সাথে এই যে বিবাহের এতগুলো বছর চিটিংবাজি করে গেছে, আমি তো চ্যালেঞ্জ করলাম তোমার দিদি যদি সত্যি সত্যি একজন যদি নারী হন এবং তিনি যদি অনেস্ট হন, আমার সাথে চ্যালেঞ্জ করুক যে সুমন্তজি চৌধুরী আপনি যেটা বলছেন সেটা ভুল। চ্যালেঞ্জ করলাম আমি তোমার দিদির সাথে, আমি চ্যালেঞ্জ করলাম তোমার দিদিকে। এই অনুষ্ঠানের যে ভিডিও রেকর্ডিং আমি এখন তো নানান চ্যানেলে, সব চ্যানেলেই পাঠাচ্ছি, সেই চ্যানেলে শুনতে বলবে এবং তারপর অবশ্যই আমার নামে কিন্তু কেস করতে বলবে। আমি চ্যালেঞ্জ করলাম। এবং একটা কথা তুমি শুনে রাখো, আমি ভবিষ্যতের কথাটাও তোমাকে বলছি, যদি না মেলে আমি সেক্ষেত্রেও চ্যালেঞ্জ করলাম যে তোমার জামাইবাবুর মৃত্যুর 1 বছরের মধ্যে তোমার দিদি কিন্তু আবার বিবাহ করবে। চ্যালেঞ্জ প্রেডিকশন করে গেলাম, আগে থেকে বললাম তোমার দিদি এটাকে টলিয়ে দেখাক। তোমার দিদি যদি এটাকে টলাতে পারে, কথা দিলাম শুধু অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো তা নয়, আমাকে নিয়ে আইনত যে বন্দোবস্ত করা হবে আমি সেই বন্দোবস্ত রাজি। চ্যালেঞ্জ। তার কারণ আমার মুখনিসৃত বাণী দৈব বাণী, আমি একবার যা বলি তার কিন্তু রিটার্ন হয়ে ফিরে আসে না, পরীক্ষার দ্বারা প্রমাণিত। আমি তো তোমার দিদির অতীতটা বললাম, তোমার দিদির ভবিষ্যৎ বা প্রেজেন্ট নয়, অতীতটা বললাম। তোমার 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 এই দিদির যে সন্তান, হ্যাঁ, তার ডিএনএ টেস্ট করো। টেস্ট করে যদি দেখা যায় জামাইবাবু তার জনক, তোমার জামাইবাবু তার জনক, তাহলে আমি লিখে দিলাম আমার নামে তোমরা কোর্ট কেস করো, আমার নামে তোমরা যা খুশি করো, এতটাই কনফিডেন্ট আমি। লোকে শুধু শুধু আমাকে, একটা লোক হলেও আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে আর অন্য কাউকে বলে না। তার কারণ আমি যেটা বলি সেটা 100% অ্যাকুরেট হতে বাধ্য, তুমি মিলিয়ে নিও। শোনো, একটা কথা আমি তোমাকে কিন্তু অবশ্যই বলবো যে যাই হোক, তুমি কিন্তু কর্ম একদম নিজের মতন কর্মতে এগিয়ে যাও। তার কারণ মায়ের মৃত্যু এই ক্ষেত্রেও তুমি দেখবে, আমি সময়টা এমন বলিনি 1 বছর পর, 1.5 বছর পর, 10 বছর পর, আর কয়েকটা দিনের মধ্যেই। এবং তুমি বললে ডাক্তারবাবুও বলে দিয়েছে আগেই, তুমি দেখবে যে তোমার জামাইবাবুর মৃত্যুর 1 বছরের আগেই তোমার দিদি কিন্তু তার সাথে একদম আলাদা বিবাহ করে সেপারেট হয়ে যাবে, তোমাদের দিকে ফিরেও চাইবে না। মিলিয়ে নিও। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি এখনই দিদি আমাদের পাত্তা ফাত্তা দেয় না, দিদি দিদির মতোই চলে। আর আমি সবই যখন জানো, তাহলে বেকার বেকার গলার উচ্চ স্তরে আমি আমি বেকার বেকার 100% মানে চ্যালেঞ্জ করলাম। আমি বললাম না, চ্যালেঞ্জে আজ পর্যন্ত কোনোদিন আমি হারিনি, কেননা আমার প্রেডিকশন আমি যখন জোর গলায় বলবো তার পেছনে কিন্তু অনেক স্তর রয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, জোর গলায় বলে দিলাম, কখনোই কিন্তু নয়। যাই হোক, আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি বারবার ধরে একটা কথা বলছি যে আমার কাছে আসার দরকার নেই। আমাকে আপনারা মনে করতে পারেন ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী, মনে করতেই পারেন, করুন। কিন্তু তান্ত্রিকদের কাছে যে যাচ্ছেন, সেই তান্ত্রিকেরা আসলেও তন্ত্র জানে তো? তন্ত্র জানে তো আদৌ? সেইটা কিন্তু ভালো করে দেখবেন। তারা কেউ কেউ আছে, আবার আছে দেখবেন ওই কি বলে, ওই আমাদের ঘরের মধ্যে যে কি দেয় ওইগুলোকে ভুলে গেছি, ফেংসুই দেয়, হ্যান দেয়, ত্যান দেয়, কি ধরনের ওই আমি ভুলেও গেলাম। যাই হোক, ঘরের কোনায় রাখতে হয়। কেউ কেউ আবার বলছে আমি একদিনের মধ্যে জীবন পরিবর্তন করে দেব। গড়িয়াহাটের আমি যেই চেম্বারে বসি, সেই চেম্বারের একজনের আর কি বলবো, কি ঝগড়া, কি মারপিট, এগুলো কখনো সত্যি হতে পারে না। পরবর্তীকালে আসবেন, চিৎকার করবেন, গালিগালাজ করবেন, এই করবেন, কিন্তু আপনি যে সময়টা বা আপনি যে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে পাবেন না। তাই জন্য যারা যারা ওই সমস্ত একদম ব্লাফার, চিটার, মিথ্যেবাদীদের কাছে চলে গেছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা যারা মনে করুন আমার সন্তান এখনো কারোর কাছে প্রেডিকশন করা হয়নি, তাহলে আমাকে নয়, পশ্চিমবাংলায় আছে কিনা জানি না, ভারতবর্ষের মধ্যে ফাইন্ড আউট করুন যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কে কে আছে, তাদের কাছে যান। কেননা জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় একজন তান্ত্রিক রিয়েল তন্ত্র জানে, একজন নেই। নিজ দায়িত্বে বললাম, সবাই দেখবেন 10-12 জনকে নিয়ে ঘুরে বেড়াবে আর এ বলবে বাবা ইনি মহা গুরুজি, হ্যানজি ত্যানজি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমি বলছি আপনাদের, কিচ্ছু জানে না। আপনারা 4 জন, 1 জন, 2 জন, অন্তত 1 জন হলেও আমার কথাটা শুনবেন, তাতে ফ্রুটফুল রেজাল্ট পাবেন। নমস্কার। নমস্কার স্যার, আমি ফড়িয়াপুকুরের চেম্বারে আচ্ছা। ফড়িয়াপুকুরের চেম্বারে আমি আপনার কাছ থেকে রেমেডি নিয়েছিলাম এবং খুব
উপকার পেয়েছি। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বিবাহিত জীবন এবং আমার কর্মজীবনে খুব ডিস্টারবেন্স ছিল, মিথ্যে কথা বলবো না। আপনার আগেও আমি 2-3 জন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম, তারাও আমাকে অনেক রেমেডি ফেমেডি দিয়েছিল, মানে ওই আংটি ফাংটি দিয়েছিল, কিচ্ছু হয়নি। কিন্তু আপনার কাছ থেকে রেমেডি নিয়ে আমি ভীষণ উপকার পেয়েছি স্যার, বাহ, সেটাই করার ছিল। খুব ভালো লাগলো। আর একদম সময় নেই আসলে, আজকে একটু অন্যভাবে কথা বলতে গিয়ে, একটু চ্যালেঞ্জ করতে গিয়ে একটু টাইমটা 25 মিনিটের অনুষ্ঠান তো, যাই আরেকটা ফোন চলে এসছে, বোধহয় আজকেই এটাই আমার শেষ ফোন হবে। নমস্কার। হ্যাঁ, ফার্স্ট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 22শে জুলাই কালেন্দিতে জন্মেছিলাম 1998 সালে, আর 7টা 3 মিনিটে। 7টা 3 PM, 7:03 PM তো। পিএম, হ্যাঁ পিএম পিএম পিএম। 6995 9695, একই গো। তোমার মা তোমার স্ত্রীকে টর্চার করে, তোমার বাবা তোমার স্ত্রীকে, মানে সেটাকে মেনে নেন, তুমি সেটাকে মেনে নাও কেন? আমি বুঝতে পারছি না। আমি পশ্চিমবাংলায় দেখলাম যে এই যে বিবাহ নিয়ে প্রবলেম, তার মধ্যে কিন্তু প্রায় 80% মহিলাদের জন্য, নয় শাশুড়ি খারাপ, নয় বৌমা খারাপ, আর ছেলে বা বর ছেলে, এরা কি করতে, এরা দাউ দাউ করে জলে, কোন দিকে যাবে ভেবে পায় না। তোমার মা বৌমাকে টর্চার করে কেন? আমি তো দেখতে পাচ্ছি 696563, তোমার যে স্ত্রী তোমার চাইতে বয়সে অনেকটা ছোট, তার খাওয়া দাওয়া বা তার নিজস্ব কিছু চাহিদা আছে, সেটা তো আলাদা জিনিস। 69, আমি মানে এখানে আর ক্লিয়ার করে বলতে পারছি না। এক্ষেত্রে কিন্তু আমি যেটা এক কথায় যদি বলি যে তোমার মা কিন্তু তোমার স্ত্রীকে, তোমার মা তার বৌমাকে, অর্থাৎ তোমার স্ত্রীকে, তুমি একমাত্রই সন্তান, তোমার স্ত্রীকে একমাত্র সেই বৌমা তাকে কিন্তু টর্চার করে। না 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 না, শাসন করে, টর্চার নয়। চাপ! কথা আমি মিথ্যে কথা বলছি? তোমার তো আস্পর্ধা কম নয়, আমি মিথ্যে কথা বলছি? বলো তোমার ঠিকানা, বলো তোমার ঠিকানা, বলো কি? আমার এই অনুষ্ঠানটা কেবলমাত্র সাধারণ মানুষ দেখছে না, অনেক জজ, উকিল, হ্যান ত্যান, ডাক্তার সবাই দেখে। তুমি বলো তোমার ঠিকানা, সেই ঠিকানায় সবাই যাবে। সবচেয়ে বড় কথা, 6995 করে কিন্তু শনির দ্বারা মঙ্গল 4 নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং ক্রাইম ডাজ নট পে, যেমন তোমার ক্রাইমটাও করে কিন্তু পাড়ার লোক সবাই জানে। তোমার অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করে যদি পাড়ায় যাওয়া হয়, তাহলে সেখানে দেখা যাবে পাড়ার সবাই কিন্তু মানে জানে যে তোমার মা তোমার বউকে কিন্তু কিন্তু মানে কি বলবো, অত্যাচার করে, মেন্টালি অত্যাচার করে। অসভ্যতামি করছো। 699593। অত্যাচার নয়, শাসন Shut up! করে, শাসন। বেশি কথা একদম বলবে না। আমি আবার বলছি, লিঙ্গ থাকলেই কি পুরুষ হয়ে যায়? একজন পুরুষ মানুষ যদি নারীকে সম্মান না করতে পারে, মায়ের জায়গা আলাদা, সেইভাবে তাকে সম্মান করতে হবে, স্ত্রীর জায়গা আলাদা, সেইভাবে তাকে সম্মান করতে হবে। সময় নেই। 6995, তুমি হাজবেন্ড, তোমার স্ত্রী তোমার চাইতে বয়সে অনেক ছোট, ঘর বাড়ি সংসার সবকিছু বাবা মা সব ত্যাগ করে এসছে, তার কিছু চাহিদা থাকতেই পারে। তোমার অর্থনৈতিক ক্ষমতা নাই, তাহলে বিয়ে করতে কেন গিয়েছিলে? বেশি বড় বড় কথা বলছো, বলো অ্যাড্রেস। আমি কি দোষ করলাম? অ্যাড্রেস বলার ক্ষমতা নেই, বড় বড় কথা বলছো। আমি কি দোষ করলাম? তুমি আমাকে অ্যাড্রেস বলছো না কেন? অ্যাড্রেস বলো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দাও, এর পরের প্রোগ্রামে আমি সেই অ্যাড্রেস বলবো, সবাই গিয়ে জানবে। যদি আমি মিথ্যে কথা বলি, তাহলে আমাকে লকআপে পড়া হোক, আর তুমি যদি মিথ্যে কথা বলো, তোমাকে জুতিয়ে লাল করে দেয়া হোক। অসভ্যই তোর, ছোট লোক, বড় বড় কথা বলছো। মাথা গরম হয়ে যায়, মাথা ঠিক রাখা যায় না। বিবাহ করেছে, কি বলবো, এই মহিলারা, নয় শাশুড়ি খারাপ, নয় বৌমা খারাপ। যাই হোক, এটা অত্যন্ত একটা নেগেটিভ জায়গা। আমি আর বেশি কথা বলতে চাই না, মুডটা অফ হয়ে গেল। আমি অনুষ্ঠান আজকের মতোই শেষ করব। অনুষ্ঠান আজকের মতন শেষ করার আগেই জানাই যে আমার কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে কিন্তু আমি একদম ডিটেলসে সমস্ত কিছু বলে দিতে পারি। তাই জন্য ক্রাইম করে কখনো দেবেন না। 2 নম্বরই মালেরা কখনো আমাকে দিয়ে প্রেডিকশন করিয়ে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাবেন না। ভদ্র মানুষদের ভদ্রভাবে কথা বললাম। আর যদি নিজের নোংরামি করে আমাকে দিয়ে প্রেডিকশন করি, আমাকে দিয়ে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে নিজেদের দুর্নাম, নিজেদের কুকীর্তিকে চাপার চেষ্টা করেন, তাহলে চেম্বারে এলে জুতা মারবো, আর বেল্ট দিয়ে মারবো, ঘাট ধরে কিন্তু থানায় নিয়ে যাব। জানি না এখন থানায় কতটা আর অনেস্টি রয়েছে, কিন্তু নিয়ে যাব, এটা কথা দিলাম। কেননা আমি এইগুলো একদম বরদাস্ত করতে পারি না। যাই হোক, একদম যেতে বলি, রবিবার দিন ফরিয়াপুকুরের চেম্বারে আমি বসি, মঙ্গলবার দিন ব্যারাকপুরের চেম্বারে এবং গড়িয়াহাটের চেম্বারে আমি বসি। আজকের মতন এইটুকুই। অফ করে দাও।